বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা উপন্যাসের পাঠ। আজ এই উপন্যাসের পঞ্চম তথা অন্তিম পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যে সকল শ্রোতাবন্ধুরা এই যাত্রাপথে আমাকে সঙ্গ দিলেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলে আজ প্রথমবারের জন্য এলেন সেই সব শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে করে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন এই কটি কথা বলে শুরু করা যাক আজকের পাঠ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা। এগারো। রাসু এক গালের পান অন্য গালে নিয়ে বললেন, আর তোমরা সব কলেজ ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিতা মেয়ে, তোমরা যদি সেন্টিমেন্টাল হও তাহলে তো মুশকিল। সামান্য ব্যাপারে অত অস্থির হলে চলে? ভুল মানুষ মাত্রেরই হয়। রূপালী ভুলের জন্য কাঁদছিল না, তার লজ্জা লোক জানাজানি হয়ে গেল বলে। এতকাল শুধু দিদি জানত, এখন জামাইবাবু জানেন, রাসু কাকা জানলেন। সে মুখ তুলল না। বংশী কান্নাকাটি সহ্য করতে পারে না। রূপালীটা কদিনে কত রোগা হয়ে গেছে। বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে রেখেছে, ঘাড়ের নলি দুটো ফুলে উঠেছে। বংশী ওর দিকে না চেয়ে জানালার বাইরে তাকিয়েছিল। দীপালি খাটের ধার ধরে দাঁড়িয়ে আছে, বলছে, কাঁদছিস কেন? আমরা তো আছি। রাসু চেয়ারে বসেছিলেন। উঠে রূপালীর পাশে এসে বসে মাথায় হাত রেখে বলেন, বলছি তো, যা চাও তাই হবে। মামলা না করলে না করবে। আমি 4টে ছেলে পাঠিয়ে দেব, তারা ছোকরাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। এমন কড়কানি দেবে যে আর জীবনে তোমার কাছাকাছি আসতে সাহস পাবে না। রাসু মেয়ে ছেলেদের ভালোবাসেন। এ ব্যাপারে তার কোনো নীতিবোধ কাজ করে না। মেয়ে ছেলে হলো মেয়ে ছেলে, আগাগোড়া ভোগ্য বস্তু। চর্বচস্য লেজ্জ পেয়, দেখো, চাখো, খাও। রাসু রূপালীর কোমর ধরে মাথায় হাত দিয়ে তাকে সোজা করছিলেন। বললেন, আহা, চোখ মোছো, চোখ মোছো। বলতে বলতে নিজের রুমাল বের করে সযত্নে রূপালীর চোখ মোছালেন। গমগমে স্বরে বলেন, বহু সন্ডাগন্ডা ঢিট করেছি, বুঝলে? আমি যখন দায়িত্ব নিচ্ছি তখন নিশ্চিন্ত থাকতে পারো। এখন বলো দেখি, সে ছোকরা তোমাকে কি বলতে এসেছে? কিছু বলেনি। শ্বাসের মতো মৃদু স্বরে রূপালী বলে, পিছু নিচ্ছে? না। তবে সে আমাকে এখনো দেখতেই পায়নি। খোঁজ খবরও করছে না? না। খুব ডেঞ্জারাস ছেলে বলছো? রূপালী মাথা নেড়ে হ্যাঁ জানালো। খুন করেছে? জানি না, শুনেছি করেছে। রাসু রূপালীর ঘাড়ে হাত দিয়ে শরীরের সঙ্গে তাকে লাগিয়ে নিলেন। তারপর একটু চিন্তিত মুখে বংশীর দিকে চেয়ে বললেন, বংশী, আমার তো মনে হচ্ছে ছোকরার পিছনে পুলিশেরও নজর আছে। আমি বরং একবার পুলিশ রেকর্ডটা দেখবক্ষণ। তুই এক কাজ কর, যাদবপুর থানায় একটা খবর দিয়ে রাখ। পলিটিক্যাল কজে ভরে দেওয়া যাবে। বংশী মাথা নেড়ে বলে, তাতে তো বিয়েটা বাতিল হচ্ছে না। দীপালি ঝেঁঝে উঠে বলে, যাচ্ছে না মানে? বিয়েটাই তো বেআইনি। রূপালী তো তখন মাইনর ছিল। রাসু হেসে বলেন, তোর অত বুদ্ধিমান হওয়ার দরকার কি বলতো বংশী? যা বলছি করগে, বাদবাকি আমার হেফাজতে ছেড়ে দে। এই মেয়েটার ভার আমি নিচ্ছি। এই বলে রূপালীর পিঠটা আস্তে আস্তে চাপড়ান রাসু। লোল হাসি নিয়ে নতমুখী রূপালীর মুখখানা দেখেন মন দিয়ে। পাশের ঘরে জয় দাদুর সঙ্গে তাসের রং মিলান্তি খেলছে। মাঝখানের দরজা বন্ধ। জয় কয়েকবারই দরজায় ধাক্কা দিয়েছে, খোলা হয়নি। এখন আবার চেঁচালো, মা, বিকেল হয়ে গেছে, আমি দাদুর সঙ্গে বেড়াতে যাব, আমার জামা প্যান্ট দাও। দীপালি চেঁচিয়ে বলল, যা পরে আছো তাই পরেই যাও। এ তো বিচ্ছিরি হলুদ শার্টটা, লাল শার্টটা দাও না। রূপালী তার কৃশ মুখখানা তুলে বলে, দিদি, দরজা খুলে দে। তালুই মশাই,
জয়, ওরা কী সব ভাবছে, আমাদের কথা তো শেষ হয়ে গেছে, আর এসব ভালোও লাগছে না। বংশী জানালা থেকে ফিরে বলল, রাসু কাকা, আমি বলছিলাম কি, গুন্ডা লাগানো বা পুলিশ কেস করার একটা রিয়াকশান আছে, তাতে ছেলেটা ক্ষেপে যেতে পারে। ছেলেটা তো এখনও কোনো স্টেপ নেয়নি, তার আগে যদি ওর সঙ্গে একবার কেউ দেখা করে অ্যাটিচিউডটা জেনে আসে। রাসু নির্বিকারভাবে পান চিবোতে চিবোতে বলেন, সেও হয়। আপনি যাবেন? রাসু বললেন, যাব। দীপালি বংশীর দিকে চেয়ে বলে, তুমিও সঙ্গে যাও, রাসু কাকা সঙ্গে থাকলে ভয় নেই। ভয়ের কথা ওঠায় বংশী বিরক্ত হলো, বলল, আহা, ভয়ের কথা ওঠে কেন? রাসু উঠে বললেন, কালই তাহলে চল না হয়। বংশী বলে, কাল তো অফিস, ছুটি নিবি, এসব ব্যাপারে দেরি করা ভালো না। কোর্টে গেলে এক লহমায় বার্থ সার্টিফিকেট দেখিয়ে মাইনর বলে অ্যানালমেন্ট করা যেত, কিন্তু আদালতে যখন যেতে আপত্তি, তখন অন্য পন্থা নিতেই হয়। কালই বরং যাওয়া ভালো। দেখি, বংশী বলে। দীপালি রেগে গিয়ে বলে, দেখবে মানে? রাসু কাকা আসবেন আর তুমি কাজ দেখাতে অফিস লেগে থাকবে? কেউ বোঝে না যে বংশীর কাছে আমেদাবাদ হলো এখন সবচেয়ে বড় সমস্যা। বেদ সাহেব কথা দিচ্ছেন না, আশ্বাস দিচ্ছেন না, এমনকি দেখা করতে চাইলে দেখাও করছেন না। শোনা যাচ্ছে আমেদাবাদের লিস্ট তৈরি হয়ে গেছে। শুধু রূপালীর সমস্যা কেন, দেশ জুড়ে যত কিছু ঘটছে তার কোনোটাই এখন বংশীর কাছে কিছু নয়। তার চোখের সামনে সবসময় আমেদাবাদ শব্দটা ঝুলে থাকে। একদিন দুঃস্বপ্নও দেখেছিল, উটের পিঠে করে সে চলেছে, বহুদূর এক মরুভূমি, শেষ নেই তার। সেই মরুভূমির মাঝামাঝি এক জায়গায় উটওয়ালা তাকে নামিয়ে দিয়ে বলল, ইয়ে হ্যায় আমেদাবাদ। নামিয়ে দিয়ে উটওয়ালা চলে যাচ্ছিল। চেঁচাতে চেঁচাতে উটের পেছনে বংশী দৌড়তে থাকে, কিন্তু বালিতে পা বসে সে জোরে দৌড়তে পারে না, বারবার পড়ে যায়, আবার ওঠে, দৌড়োয়, পড়ে, আতঙ্কে অবশ শরীর নিয়ে ঘুম ভেঙে সে উঠে বসে। জোরে পাখা চালিয়ে ফের যখন শুলো, তখন বুকটা ধড়াস ধড়াস করছে। বারো। অলোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ছাত্র ছিল। গতবার ফার্স্ট ক্লাস পেয়ে বেরিয়ে গেল। তাদের ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা কাঠখোট্টা নয়, আর্টস বিল্ডিংসে এসে আড্ডা মারে, সোশ্যাল ফাংশনে যোগ দেয়, কবিতা লেখে, সাহিত্য পড়ে। চৌখস ছেলে বলে ইউনিভার্সিটিতে অলোকের খুব নাম এখনও। রেডিওর কুইজ প্রতিযোগিতায় অলোক কোনো কূটপ্রশ্নেই তেমন বিব্রত হয়নি। ডিবেটে সে ভয়াবহ প্রতিদ্বন্দ্বী। নামকরা সাপ্তাহিক বা রবিবারের সাময়িকীতে সে দুর্দান্ত সব রিভিউ করে। ফিল্ম বোঝে, ছবি বোঝে, গান বোঝে, ইংরেজি বলতে বা লিখতে তার কৃতিত্ব অসামান্য। কিছু ছেলে আছে যারা দেখতে খুব লাজুক লাজুক, কিন্তু আসলে ভীষণ স্মার্ট। অলোক তেমনই। তার চেহারাটা মাঝারি লম্বা, ফর্সা, আভিজাত্যের সুস্পষ্ট ছাপ, মুখশ্রী কোমল, চোখ দুটি মায়ায় ভরা। সবসময় একটা স্লথ হাসি পুরু ঠোঁট দুটিকে ঈষৎ ফাঁক করে রাখে। দীর্ঘ চুলে কপাল আর ঘাট ঢাকা, মোটা গোঁফ, অল্প একটু নরম লালচে দাড়ি। ফিল্ম ক্লাবে সেবার বার্গম্যানের ছবি দেখতে গিয়েছিল অনেকের সঙ্গে। দলে অলোক ছিল। ফেরার পথে দুজনে একই বাসে এলো। অলোক ভাড়া দিল দুজনের। তখনও কিছু মনে হয়নি রূপালীর। গড়িয়াহাটায় নেমে যাওয়ার সময় অলোক বলল, রূপালী, তুমি কিন্তু একদম পছন্দ করছো না আমাকে। হ্যাভ আই এ ব্যাড ব্রেথ? ও নো, বলে রূপালী থাপ্পড় দেখিয়েছিল। গত বছর পর্যন্ত অলোকের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল ইন্দ্রাণী নামে একটি মেয়ে। অলোকরা চলে যাচ্ছে পরীক্ষার পর। সে সময় ইন্দ্রাণী আর্টস বিল্ডিংসের মেয়েদের জুটিয়ে আলাদা করে অলোককে ফেয়ারওয়েল দেবে ঠিক করল। চমৎকার হয়েছিল ছোট্ট অনুষ্ঠানটি। ক্লাস শেষ হয়ে যাওয়ার অনেক পরে কমন রুমে তারা 30-40 জন ছেলে মেয়ে জুটল গিয়ে। বক্তৃতা ছিল না, কিন্তু একের পর এক গান ছিল। সেই অনুষ্ঠানে রূপালী গাইল, এতদিনে জানলেম যে কাঁদনে কাঁদলেম সে কাহার জন্য। কিন্তু সেই গানটাই কাল হলো রূপালীর। ঈশ্বর জানেন, সে গান গাওয়ার সময় তার অলোকের কথা মনেই হয়নি, কিন্তু এ গানটির অন্তর্নিহিত এক নিবিড় দুঃখবোধ তাকে স্পর্শ করে সেদিন। আর গাইতে গাইতে বোঝা চোখের কোল ভরে গেল উষ্ণ অশ্রুতে। কিন্তু হয় নাকি এরকম, কখনো কোনো গান, কোনো কবিতা, কোনো একটু কথা এক পুকুর জল তুলে আনে নাকি বুক থেকে? কিন্তু সবাই অন্যরকম বুঝল। শান্তনু চেঁচিয়ে উঠল প্রথমে, রূপালী কট, রূপালী কট। তারপর বাদবাকিরা। কি ভীষণ লজ্জা পেয়েছিল রূপালী। মুখ তুলে আর অলোকের দিকে তাকাতে পারেনি।
শুধু না না করতে করতে মাথা নিচু করে হেসে গিয়েছিল সে। এরপরও অলোক আড্ডা দিতে আসতো প্রায়ই, কিন্তু আড্ডাটা সকলের সঙ্গে দিত না, বাছাই কয়েকজনের সঙ্গে বসত। তারপর কি এক কৌশলে সে গণ্ডিটাকে আরও ছোট করে ফেলল। শেষ পর্যন্ত একেবারে একা হয়ে গেল রূপালীর সঙ্গে। তখন বলতো, দেখলে প্রসেস অব এলিমিনেশন কাকে বলে। অলোক তার খুব কাছের মানুষ, বিশ্বাসযোগ্য, প্রিয়, নিকট, তবু একমাত্র নয়। কদিন হলো একটা চাকরির ইন্টারভিউ দিতে অলোক গেছে মুম্বাই, সেখান থেকে যাবে বেড়াতে গোয়ায়। এই কদিন অলোকের অভাবে তো তেমন ছটফটও করছে না রূপালী। অলোকও চিঠি দেয়নি। এর অর্থ কি এই যে তাদের দুজনকে ছাড়াও দুজনে চলে যাবে? কিন্তু আবার এখন মনে হয় হিরণ্ময়ের ব্যাপারটা যদি অলোক জানতে পারে, ভেবে ভারী অস্বস্তি হয় রূপালীর, অস্থির লাগে। দীপালির বাড়ি থেকে বেরিয়ে সে বাস ধরে গড়িয়াহাটায় চলে এলো সোজা। অলোকের বাড়িতে যেতে একডালিয়া ধরে অনেকটা ভিতর যেতে হয়। বৃথা পরিশ্রম না করে রূপালী একটা ওষুধের দোকান থেকে টেলিফোন করল ওর বাড়িতে। না, অলোক এখনো ফেরেনি, চিঠি দেয়নি, কবে ফিরবে ঠিক নেই। যাদবপুরে 8B স্ট্যান্ডে এসে বাসটা যখন নিথর হয়ে থেমে গেল, তখনও খানিকক্ষণ সিটে বসে রইল রূপালী। লোকজন সব নেমে গেলে সে আস্তে আস্তে নেমে আসে। অনেক অন্ধকার বাস দাঁড়িয়ে আছে চারধারে। একটা আলো জ্বালা ফাঁকা বাস দু একজন প্যাসেঞ্জার নিয়ে ছেড়ে গেল। স্ট্যান্ডে ভিড় নেই, এখানে সেখানে আলো আর অন্ধকার পড়ে আছে। রাত প্রায় 8টা। আজকাল রূপালী এইসব অঞ্চলকে ভয় পায়। কখন কোন জায়গায় হিরণ্ময়কে দেখতে পাবে কে জানে। আর একথা ভাবতে না ভাবতেই হিরণ্ময়কে দেখতে পেল রূপালী। স্টেশন রোডের দিক থেকে বাস স্ট্যান্ডের ভিতরে লম্বাটে ছায়া মূর্তিটা হেঁটে আসছে। ভূত দেখলেও এত চমকায় না মানুষ যতটা রূপালী চমকালো। সমস্ত শরীর শক্ত অসাড় হয়ে গেল তার, এক পা নড়তে পারল না। বিশাল ডাবল ডেকারের পাশে দাঁড়িয়ে রইল চুপ করে। মনে মনে বলল, ভগবান আমাকে যেন না দেখতে পায়। দেখতে পেয়েছে কিনা বোঝা গেল না। বাস স্ট্যান্ডে তেমন আলো নেই, খুব অন্ধকারও নেই। মানুষ চেনা যায়, বাসের ছায়াটা তার ওপর পড়েছে। হিরণ্ময় তার 10 হাতের মধ্যে দিয়ে লম্বা পায়ে হেঁটে যাচ্ছে। চেয়ে আছে রূপালী, না চাইতে চেয়েও। হিরণ্ময় বড় রাস্তার উপর পড়তেই রূপালীর কোথা থেকে যেন এক আশ্চর্য শক্তি এলো। মনে হলো এই একটা সুযোগ, এক্ষুনি ওর মুখোমুখি হতে হবে। কি বলবে তা রূপালী জানে না, হিরণ্ময় কিভাবে তাকে নেবে তাও তার জানা নেই। কিন্তু মনে হলো এক্ষুনি একটা কিছু করা দরকার, নইলে বড় বেশি দেরি হয়ে যাবে। আর্তস্বরে রূপালী ডাকল, হিরণ্ময়, হিরণ্ময়। হিরণ্ময় বড় রাস্তা পার হবে বলে দাঁড়িয়েছে। তার সামনে বাস, রিক্সা, মিনি বাসের সার। সিগারেটে টান দিচ্ছে জোর। ফিরে তাকালো না। হয়তো শুনতে পায়নি, হয়তো রূপালীর গলার স্বর খুবই ক্ষীণ, অত দূরে পৌঁছায়নি। রূপালী বাসের ছায়া ছেড়ে প্রায় দৌড়ে এগোয়, ডাকে, হিরণ্ময়। হিরণ্ময়কে একটু থমকালো, কে জানে, কিন্তু দাঁড়ালো না। অজস্র চলন্ত গাড়ির ভিতরে একটু রন্ধ্র পেয়ে পিছল মাছের মতো বেরিয়ে গেল। রূপালী তখনও বেভুল হিরণ্ময় ডাকতে ডাকতে এগোচ্ছে। ঠিক বড় রাস্তার উপরে একটা ছেলে এসে পিছন থেকে তার ব্যাগটা টেনে ধরে বলে, রূপালীদি কি করছেন? রূপালী পিছু ফিরে দেখে সমর। রূপালী আঁচল তুলে মুখটা মোছে। সমর বলে, কাকে ডাকতে হবে বলুন, ডেকে দিচ্ছি। ওভাবে যাচ্ছিলেন, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতে পারত। রূপালী লজ্জা পায় সমর ছেলেটার কথায়। এদের একটা বদমায়েশ দল আছে। বিলু এদের সঙ্গে মেশে, সেটা পছন্দ নয় রূপালীর। অন্য সময়ে সে ওদের কারো দিকে তাকায় না পর্যন্ত, কথা বলা দূরে থাক। কিন্তু এখন লজ্জা ঢাকবার জন্য বলল, একজনকে একটা কথা বলার ছিল, তাই ডাকছিলাম। তুমি একটা কাজ করো তো, একটা রিক্সা ডেকে দাও। রূপালী যে তাদের পছন্দ করে না এটা সমর জানে। বস্তুত কেউই তাদের পছন্দ করে না। সমরের অনেক দিনের লুকোনো ইচ্ছে ছিল বিলুর এই শিক্ষিতা দিদিটি তার সঙ্গে একবার কথা বলুক। কিন্তু রূপালী এত গম্ভীর আর এত ডাঁট নিয়ে চলে যে সমরের সেই স্বাদ পূর্ণ হওয়ার আশা ছিল না। আজ হঠাৎ এরকম যোগাযোগ হয়ে যাওয়ায় সমরের মুখ চোখ খুশিতে ধুয়ে গেল। বলল, একটু দাঁড়ান দিদি, ডাকছি। সমরের দলবল কোথায় কাছে পিঠে আড্ডা মারছিল, দেখা দেখি উঠে এলো। সমর রাস্তা পার হয়ে ওপাশে গিয়ে রিক্সাওয়ালাকে গরম দেখাচ্ছে। রূপালী হঠাৎ টের পায় তার আশেপাশে কয়েকটা ছেলে দাঁড়িয়ে। সকলের নাম জানে না রূপালী, কিন্তু এরা বিলুর সেই বদমাশ বন্ধুরা। ভারী অস্বস্তি হতে থাকে রূপালীর। ওরা কি কিছু দেখেছে? স্টেট বাসটার ছায়ায় সে লুকিয়ে দাঁড়িয়েছিল। তারপর হিরণ্ময়কে ডাকতে ডাকতে বেহেট ছুটে এসেছিল। এসব কি লক্ষ্য করেছে ওরা? কাজটা ঠিক হয়নি রূপালীর। ফুটু তার পান খাওয়া দাঁত দেখিয়ে বলল, আমরা বিলুর দোস্ত রূপালীদি। রূপালী মনে মনে বিরক্ত হয়, জবাব দেয় না।
একটি খুব স্বাস্থ্যবান ছেলে এগিয়ে এসে বলে, কোনো বিপদ হলে বলবেন, এখানে আমরা আছি, ঝাড় দিয়ে দেবো। পিছন থেকে আরেকটা ছেলে বলল, বেশি ফান্ডা দেখাস না সুব্রত, সেদিন প্রিয়া সিনেমার লাইনে লেক ক্যাম্পের ছেলেদের রব দেখাতি তো বুঝতাম। আরে সেটা বেপাড়া, এ পাড়ায় নিয়ে আয় না তোর বাপকে। উত্তেজিত হয়ে ওঠায় ওরা রূপালীর উপস্থিতি ভুলে গেছে। তাছাড়া ওরা ওরকমই। রূপালী পায়ে পায়ে ওদের কাছ থেকে দূরে সরে আসে। ফুটু দৌড়ে এসে বলে, দাঁড়ান, রিক্সা আসছে। রূপালী দেখে রাস্তার ওপাশে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল বেঁধে গেছে সমরের। চলন্ত গাড়ির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দেখা যাচ্ছে সমর চট তুলছে, ঘুষি পাকাচ্ছে। রূপালী বলল, ওকে রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করতে বারণ করো তো, আমি হেঁটে চলে যাচ্ছি। ফুটু একটু দুঃখিত হয়ে বলল, হেঁটে যাবেন? রোজ হেঁটেই যাই বলে হাঁটতে থাকে রূপালী। মনটা অসম্ভব ভার হয়ে আছে। এই ছেলেগুলো ভালো নয়। রূপালী দেখেছে ওরা প্রকাশ্য রাস্তায় ছেলেতে ছেলেতে চুমু খাওয়াখাওয়ি করে, মেয়েদের দেখলে নিজেদের মধ্যে জড়াজড়ি করে অশ্লীল ভঙ্গি দেখায়, বন্ধুতে বন্ধুতে বাপমা তুলে খারাপ কথা বলে। ওদের যথার্থ মানুষ বলেই মনে হয় না রূপালীর। রূপালী চলে গেলে অমিতাভ দৌড়ে রাস্তা পার হয়ে গিয়ে সমরকে ধাক্কা দিয়ে বলে, আবে হিরোইন চলে গেছে, আর বেশি এন্তু দেখাসনি। সমর চুপসে গেল বটে, কিন্তু হাসল। রিক্সাওয়ালাকে শেষবারের একটা ওয়ার্নিং দিল সে, রিক্সা চালানো বন্ধ করে দেবো শুয়োরের বাচ্চা। রিক্সাওয়ালাও একটু তেজ দেখিয়ে বলে, আচ্ছা দেখা যাবে। সমর অমিতাভর দিকে চেয়ে বলে, দেখ মায়েরি, কালীবাড়ি লেন যেতে 80 পয়সা চাইল। অমিতাভ বলে, ছড়বে, চল। রাস্তা পার হয়ে এপাশে চলে আসে দুজন, দল বলে মিশে যায়। ফুটু বলল, ঘ্যাম মালটা মায়েরি। হাসে না কেন বলতো? সমর জিজ্ঞেস করে। দোবার মুখ বাড়িয়ে চাপা স্বরে বলে, ইঞ্জিনিয়ারিংয়ের অলোক রায়ের সঙ্গে আঠা আছে। শুয়েছে? শহীদ জিজ্ঞেস করে। সুব্রত একটু গুনগুন করে বলে, যা মাইরি, দোস্তের দিদিকে নিয়ে কি হচ্ছে? শহীদ একটা খিস্তি দিয়ে বলে, ছড়বে, আলো নিবলে সব সমান, দোস্তের দিদি তো কি। রাজেশ কথাবার্তা আজকাল কম বলে। এখন হঠাৎ সে বলে ওঠে, ওই হিরু শালাকে ডাকছিল কেন বলতো? হিরু? কোন হিরু? ফুটু বলে। সমর গরম খেয়ে বলে, হিরুদাকে চেনো না শালা? পুরো নকশাল, বহুত লাশ নামিয়েছে। ফুটুও গরম খেয়ে বলে, ফালতু কথা বলিস না, নকশাল আছে তো আছে, আমাদের সঙ্গে লাগলে জমি ধরিয়ে দেবো। সমর হেসে বলে, তুই কি ধর্মেন্দার নাকি রে? সবাই হেসে উঠলে ফুটু রেগে গিয়ে বলে, তাই আছি বে, আমার দাদাও নকশালি ছিল। যা যা। শহীদ খেঁকে উঠে বলে, কেমন নকশাল জানা আছে, নকশালি করে মিনিবাসের পারমিট পেয়ে গেল না। দেখো দোস্ত সবাই, যদি আমাকে নিয়ে বেশি কথা হয় তো আমি তোমাদের সঙ্গে কানেকশন কাট করছি। সবাই উঠে ফুটুকে ধরে আবার বাস স্ট্যান্ডের চাতালে বসায়। ক্ষমা চাওয়াচাওয়ি হয়। ফুটু খুশি হয়ে বলে, আমার কাছে 10টা টাকা আছে, আমি 1 বোতল মালের দাম দিতে পারি। সবাই হই হই করে উঠে পড়ে। তেরো। সকালবেলা হিরণময় বেরোবে বেরোবে করেও একটু বসে আছে দোকান ঘরে। উপেন তার মেশিন লাগাচ্ছে। কাপড় চোপড় গোছ করে সেলাই করতে বসবে এইবার। চায়ের দোকানের বয় যখন চায়ের অর্ডার নিতে এলো, তখন একবার হিরণময়ের দিকে চেয়ে উপেন আলগাভাবে জিজ্ঞেস করল, চা খাবে নাকি? আনা, হিরণময় বলে। উপেন মেশিন লাগিয়ে কাপড়ের বোঁচকাটা খুলতে খুলতে বলে, কাল ওদের সঙ্গে দেখা করেছিলে? হিরণময় মাথা নাড়ল। কি বলল? হিরণময় কাঁধে একটা ঝাঁকি দিয়ে চুপ করে থাকে। তার শরীরটা ভালো নেই, অম্বল হচ্ছে রোজ, বদহজম হয়ে যাচ্ছে। এই জায়গা তার সহ্য হচ্ছে না। বাচ্চাটা চা নিয়ে এলো। চুপচাপ বসে চা খেতে খেতে রাস্তা দেখছিল হিরণময়। ঠিক এ সময় বিনা নোটিসে একটা রিক্সা এসে দোকানের সামনে থামে। রিক্সা থেকে মা আর ছোট বোন রুমকিকে নামতে দেখা যায়। হিরণময় উঠল না, এগিয়ে গেল না, যেমন ছিল বসে রইল। মা আঁচলের গেরো খুলে রিক্সাওয়ালাকে পয়সা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। রুমকি দেখিয়ে দিল দোকানঘরটা। মার পরনে সাদা খোলের শাড়ি, খুব রোগা দেখাচ্ছে। বছরে খুব বুড়ো হয়ে গেছে চেহারা। বাধু বাধু পায়ে মা এগিয়ে এসে দোকানঘরের দরজার বাইরে হিরণময়ের মুখোমুখি দাঁড়িয়ে চেয়ে থাকে চুপ করে। তারপর হঠাৎ বলে, তুই নাকি? হিরণময় গম্ভীর মুখে বিরক্তির স্বরে বলে, তোমাকে আসতে বলেছে কে? মা একটু ভয় পেয়ে বলে, তুই এসেছিস শুনলাম,
কাল দুটো ছেলে গিয়ে খবর দিল, ওরাও এসেছে সঙ্গে, ওই যে। মা পিছন দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়। হিরণময় দোকানঘর থেকে মুখ বের করে ছেলে দুটোকে দেখে। অন্য একটা রিকশায় বসে সিগারেট টানছে, শান্তির দলের ছেলে। হিরণময় মায়ের দিকে চেয়ে বলে, ওরা বলল আর অমনি তুমি চলে এলে? মার চোখে মুখে অপ্রস্তুত ভাব। মিনমিন করে বলে, তুই এসেছিস জেনে মনটা কেমন করল। খবর টবর তো দিলি না। সবাই এসে অকথা কুকথা বলে যায়। বেঁচে আছিস বলে ভেবেছিলাম নাকি? রুমকি একটু দূর থেকে দাদাকে দেখছে, হয়তো লজ্জা, হয়তো ভয়। হিরণময় তো আর সামাজিক জীব নয়। বহুকাল ধরেই সে লোকসমাজের বাইরে চলে গেছে। বোনের দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নেয় হিরণময়। এদের দেখে তার মনে বিরক্তি ছাড়া আর কোনো ভাব হচ্ছে না। সে মাকে বলল, ওসব কথা থাক, বাড়ি যাও। মা ভিখিরির মতো বলে, তুই একবার যাবি না? উনি বাড়িতে আছেন, ঝুমনি শুকু সব বসে আছে, দাদা আসবে। শুকুর তো তোকে মনেই নেই। কতকাল হলো তুই বাড়ি ছাড়া বলতো? হিরণময় বিরক্তির স্বরেই বলে, গিয়ে হবেটা কি? ও পাড়ায় যাওয়া খুব সেফ নয়। যদি পারি তো পরে যাব একবার, তুমি চলে যাও। শরীরটা পাত করেছিস, একবেলা বাড়ির ভাত খেলি না? উপেন সেলাই থামিয়ে চেয়েছিল, এবার বলল, মা যখন বলছেন একবার না হয় ঘুরেই এসো বাড়ি থেকে। হিরণময় তার খুনির চোখে একবার উপেনের দিকে তাকায়, কথার জবাব দেয় না। মা বলে, শান্তি বলছিল তোর কোনো ভয় নেই। হিরণময় মাথা নিচু করে নখ দেখছিল মন দিয়ে। হঠাৎ মুখ তুলে বলে, আমার কোনো খোঁজ হয়নি? মা ইতস্তত করে বলে, আগে রোজ কত কে এসে খোঁজ করত, কতবার পুলিশ সার্চ করে গেল, এখন কেউ আসে না। হিরণময় মাথা নাড়ল, বলল, ঠিক আছে, তুমি যাও আজ, আর এসো না এখানে, আমি সুযোগ মতো দেখা করব গিয়ে। মা মৃদুস্বরে বলে, বিপদের ভয় থাকলে যাওয়ার দরকার নেই। ওর মন খুব অস্থির। তুই যদি বলিস তো উনি এসে একবার দেখা করবেন। না, হিরণময় কঠিন গলায় বলে। বারণ করে দেবো তাহলে? হ্যাঁ, বলছি তো, আমি দেখা করব। তুই কি এরকমই থাকবি? ইস, কত মশা কামড়েছে তোকে। রুমকি পিছন থেকে এসে মাকে ধরে বলে, মা চলে এসো। দাদা যখন চাইছে না তখন ওরকম করছো কেন? দাদার সুবিধা অসুবিধা আছে না? হিরণময় বোনের সঙ্গে একটা কথাও বলেনি, এখনও বলল না। বলবার ইচ্ছেই হয় না। যেমন বসেছিল তেমনি বসে রইল। মা যাওয়ার আগে শেষবারের মতো বলে, গিয়ে কি বলবো তাহলে? সবাই আশা করে বসে আছে। হিরণময় কাঁধে ঝাঁকি দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও না তোমরা। মরে গেছি বলেই তো জানতে, এখনো তাই ভেবে নাও। শান্তি যে বলে তোর এখানে থাকার ব্যবস্থা করে দেবে। বললে কি হবে, আমি থাকবো না। মা আঁচলে চোখ মুছছিল, ধরা গলায় বলল, মা হওয়ার মতো আর পাপ কি আছে? রুমকি মার হাত ধরে টানছে, চলে এসো মা। দাঁড়া না বলে মা তাকে ধমক দেয়, অত অস্থির তো এলি কেন? মা আবার আঁচলের গেরো খুলে ভাঁজ করা দুটো 10 টাকার নোট বের করে হিরণময়ের হাতটা টেনে গুঁজে হাতটা মুঠো করে দিয়ে বলে, রেখে দে। হিরণময় টাকাটা বুক পকেটে রেখে দিয়ে বলে, ওই ছেলেগুলোকে বেশি আশকারা দিও না, শান্তিকে তেমন কিছু বলতে যেও না। আচ্ছা বলে মা আবার একটু দ্বিধা করে বলে, নোংরা প্যান্ট শার্ট পরে আছিস, তোর সব জামা প্যান্ট তো বাড়িতে পড়ে আছে, কয়েকটা পাঠিয়ে দেব? দরকার নেই, ময়লাটা পরে আছিস, তুমি যাও তো এখন। রুমকি এগিয়ে একটা রিক্সা ডাকে। মা চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, সাবধানে থাকিস, ভয়ের কিছু থাকলে বাড়িতে যাস না, কিন্তু কোথায় আছিস একটা পোস্টকার্ড লিখে জানাস, দেখা যাবে। মা চলে গেল। পিছনে আলাদা রিকশায় সেই ছেলে দুটিকে আর দেখা গেল না। মায়ের কথা 5 মিনিটের বেশি মনেও থাকল না হিরণময়ের। আজকাল মনে থাকে না। দিন পাল্টে গেছে কত হিরণময়, বড় আলুনি দিন, বড় আকাল পড়ে গেছে এখন। দিন বদলের সেই দামাল সময় কবে কেটে গেল। তখন ছিল রোজ মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা, বারুদের গন্ধে ভরে থাকত বাতাস, পথে পথে রক্তের ছোপ, ছিল অনুসরণ, ছিল পালিয়ে যাওয়া। তখন শরীরের প্রতিটি স্নায়ু ছিল টনটনে, প্রতিটি পেশি সজাগ। সামান্য শব্দে ঘুম ভেঙে যেত, আবার বাজারের মধ্যেও ঘুমিয়ে পড়তে বাধা হতো না।
কাল তোমাকে ডেকেছিল রূপালী, শুনতে পেয়েছিলে? পেয়েছ সে তো জানোই। রূপালী তোমাকে কি বলবে বলে ডেকেছিল হিরণময়? তুমি কেন দাঁড়াওনি? মুখোমুখি হতে ভয় পেলে কেন হিরণময়? তুমি কি বুঝতে পারছো হিরণময় যে সকলেই তোমাকে কিছু না কিছু বলতে চাইছে, কিন্তু মানুষের ভাষা তুমি আজকাল তেমন বুঝতে পারছো না? নাকি তোমার এরিয়াল খারাপ হয়ে গেছে, কিংবা ট্রানজিস্টার ডাউন? তোমার ভিতরে শব্দ পৌঁছয় বটে, কিন্তু ধরা দেয় না। কেন হিরণময়? শান্তি কাল তোমাকে 4 বারে 4 কাপ ক্রিম কফি খাইয়েছে, একটা মস্ত মাংসের কাটলেট তুমি কোনোটাই উপভোগ করে খাওনি। খুঁটে খেয়ে আধখাওয়া কাটলেট ফেলে রাখলে। কফির কাপ কোনোবারই শেষ করনি। বহুবার চেষ্টা করেও তুমি শান্তির একটা কথাও মন দিয়ে শোনোনি। সে যখন আপোষ রফার কথা বলছিল মোলায়েম স্বরে, তুমি তখন কফি হাউসের চারদিকে চেয়ে অস্বস্তির সঙ্গে লক্ষ্য করেছিলে যে সব লোকজন তোমাকে দেখছে। অত আলো আর অত চোখ তোমার সহ্য হচ্ছিল না কিছুতেই। বারবার শান্তি তোমাকে জিজ্ঞেস করেছিল তুমি তার কথা বুঝতে পেরেছ কিনা, কিংবা তার প্রস্তাবে তুমি রাজি কিনা। তুমি কোনোবারই জবাব দাওনি। শান্তির সঙ্গে 5-6 জন ছোকরা ছিল, তারা স্থির চোখে লক্ষ্য করছিল তোমাকে। তাতে তোমার মনঃসংযোগ যাচ্ছিল আরও গুলিয়ে। বারবার নানা রকম টুকরো ছবি তোমার মনের মধ্যে বায়োস্কোপের ছবির মতো ভেসে উঠছিল, স্মৃতির মতো নয়, যেন হঠাৎ অন্ধকারে টর্চ জ্বালিয়ে সে যেন নিভিয়ে ফেলছে। আর সেই আলোয় এক একটা দৃশ্য দেখছ। একবার দেখলে সোনামুখীর কাছে একটা ধানি জমি ধরে তুমি আর বিজু দৌড়চ্ছ। পিছন থেকে 3-4টে তীর পরপর ছুটে এলো। তীরের অভিজ্ঞতা সেই তোমার প্রথম। তীর যে ওরকম বিদ্যুতের মতো ছোটে কে জানতো বলো? তুমি জল জমা ধান খেতে নেমে যেতে পেরেছিলে, বিজু পারেনি। একটা ঝকঝকে ফলা তার ডান পিঠে বিঁধে গিয়েছিল। সেই চেঁচানি মনে পড়ে হিরণময়? তুমি এগোওনি। ধান ক্ষেতের ভিতর দিয়ে তুমি পালাতে পেরেছিলে। আর একটা ছবি, সদ্য চাকরি পাওয়া বাচ্চা সাব ইন্সপেক্টর নীলাদ্রিকে চাক্কু মারছ ঘাড়ে। নীলাদ্রি হাত তোলার সময় পায়নি। ছোড়া খেয়ে অনেকক্ষণ হামাগুড়ি দিল সে। ঘাটটা নড়বড় করছে, রক্ত নামছে কলের জলের মতো। নিজের রক্তে হাত আর পায়ের ছাপ ফেলে ফেলে সে পিচ রাস্তা ধরে খানিক দূর গেল। চেঁচাতে পারেনি। হয়তো তুমি ওর ভোকাল কর্ড কেটে ফেলেছিলে। প্রায় 20 হাত হামা টেনে সেই বুড়ো খোকা পড়ল মাটিতে। ঝলকে ঝলকে এই দৃশ্য আজকাল তোমার মস্তিষ্ক বমি করে। তুমি কি করতে পারো হিরণময়? তোমার স্মৃতির কোনো পারম্পর্য নেই আজকাল। ঘোর আবছায়া এক অতীত থেকে কে যেন মাঝে মাঝে টর্চ মারে চোখে। কিন্তু রূপালী যে তোমাকে ডেকেছিল হিরণময়, মিথ্যে বলো না। তুমি ঠিকই তার গলার স্বর চিনতে পেরেছিলে। ভুল হয়নি, ভুল হয়নি। রূপালী তোমাকে কিছু বলতে চায়। সকলেই তোমাকে কিছু বলতে চায় হিরণময়, কিন্তু অচল টেলিফোনের মতো হয়ে গেছো তুমি। রিং বেজে যায়, কিন্তু বার্তা পৌঁছয় না। এ কেমন? কেন মল্লী দাদার কথা তোমার এত মনে পড়ে বলো তো? জীবনে সেই প্রথম মৃত্যুকে টের পেয়েছিলে বলে? নাকি সেই প্রথম তুমি হঠাৎ একটা ঘরে একা হয়ে যাওয়ার কষ্ট বোধ করেছিলে বলে? নাকি সেই প্রথম গরিবের ছেলের ওপর সক্ষমদের নির্যাতন দেখেছিলে বলে? কাল শান্তিকে তুমি কোনো জবাব দিতে পারলে না ঠিক মতো। গঠনমূলক বা যুব আন্দোলনের মতো অর্থহীন শব্দ তোমার পছন্দ হয়নি। বড় আলুনি লাগে এসব। তোমার যতদূর বেঁচে থাকা দরকার তত দূর তুমি বেঁচেছ। পুলিশ তোমাকে ধরতে পারেনি, সে একটা অঘটন মাত্র। তাদের মৃতের খাতায় খুব সময় মতো তোমার নাম উঠে গিয়েছিল বলে তেমন করে তোমার খোঁজার তারা করল কই। তাই তাদের হাত থেকে বেঁচে গেলে। সোনামুখীর কাছে বিজু তীর খেলো, তুমি খেলে না। আরও বহুবার এইরকম জীবন মৃত্যুর লটারিতে জিতে গেছো তুমি। ভেবে দেখতে গেলে তোমার এই বেঁচে যাওয়াটা যেমন বরাত, তেমনি মহার্ঘ তোমার আয়ু। তবু তোমার কেন যে মনে হয় যা করার তা করা হয়ে গেছে। এখন এই গঠনমূলক যুব আন্দোলনের পৃথিবীতে তোমার বেঁচে থাকবার আর কোনো দরকার নেই। বড় আলুনি লাগে। এই যে এসে বেলাভোর বাজারের মোড়ে তুমি দাঁড়িয়ে থাকো হিরণময়, সে কি ওই কিশোরী মেয়েটির জন্য? তার মুখে তুমি কেন বারবার শুনতে চাও পাগল কথাটা? সে আর পাগল বলবে না তোমাকে, জানো না? তার দিদি তাকে ভয় দেখিয়ে দিয়েছে। বলিস না ওরকম, কবে রেগে গিয়ে তোকে তাড়া করবে। তবু তুমি দাঁড়িয়ে থাকো রোজ, অপেক্ষা করো। সেই কিশোরীর প্রতি তুমি কি যৌবনের কোনো আকর্ষণ টের পাও? না। হ্যাঁ, আমরা জানি তুমি আর তা টের পাও না। তোমার যৌবন কবে ক্ষয় হয়ে গেছে তাড়া খেতে খেতে,
আর তাড়া করতে করতে। তবে কেন দাঁড়িয়ে থাকো? কেন অপেক্ষা করো? তুমি কতদূর মানুষের সমাজের বাইরে চলে গেছো তা কেন বারবার ওই কিশোরীর চোখে দেখে নিতে চাও? এই বিকেল 5টার ফর্সা দিনের আলোয় রোদে তোমাকে সবাই দেখতে পায়। এ বড় বিপজ্জনক হিরণময়। ওই দেখো বিলু আসছে, ও ঠিক তোমার কাছেই আসছে। পালাবে না হিরণময়? দাঁড়িয়ে থাকবে? বিলুর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল হিরণময়, না চেনার ভান করবে বলে। টিকল না। বিলু সামনে এসে নিচু স্বরে বলে, হেরুদা, মেজদি একটা চিঠি দিয়েছে আপনাকে, বলে একটা ভাঁজ করা কাগজ দেয়। হিরণময় বিনা বাক্যে খুলে দেখে পাতা জোড়া সাদা খাঁ খাঁ করছে। মাঝখানটায় খুব সুন্দর হস্তাক্ষরে লেখা, আমার কিছু কথা আছে, বিলুর সঙ্গে আসবে। আর কিছু নেই, না সম্বোধন না ইতি। হিরণময় চিঠিটা পকেটে রেখে ছোট করে বলল, চলো। কোথায় তা জিজ্ঞেস করল না কোথাও, জানবার দরকার নেই। ট্যাক্সিটা দাঁড়িয়েছিল কালীবাড়ি লেন আর বড় রাস্তার মোড়ে। বিলু ট্যাক্সি পর্যন্ত তাকে এনে ছেড়ে দিয়ে গেল। পিছনের সিটে রূপালী বসে আছে। স্পষ্টই চেনা যায় তাকে। একটু গম্ভীর চেহারা, পড়াশোনার ছাপ পড়েছে মুখে। তাকালো না। রূপালীর পাশে একজন স্বাস্থ্যবান ভদ্রলোক। সামনের সিটে বসা এক বয়সী মানুষ দরজা খুলে নেমে দাঁড়ালেন। বিশাল চেহারা, প্রচণ্ড আত্মবিশ্বাসের ছাপ মুখে চোখে। একটু তাকে দেখে নিয়ে আচমকা জিজ্ঞেস করলেন, আমাকে চেনো? অচেনা লোক প্রথমেই তুমি বললে হিরণময় খুশি হয় না কোনো কালে। সে কথাটার জবাব দিল না, শুধু চোখে চোখে চেয়ে রইল। বুড়ো লোকটা প্রস্তুত ছিল না ও ব্যাপারটার জন্য। তার চোখে যে কেউ চোখ রাখতে পারে এটা বোধহয় জানতেন না। গম্ভীর ভরাট গলায় বললেন, আমি রাসমোহন দেব। হিরণময় একটা হতাশার শ্বাস ছাড়ল শুধু। কথা নেই। সবাই তাকে কিছু বলতে চায়, বড় মুশকিল। লোকটা বলে, তোমার সঙ্গে আমাদের একটু কথা আছে বাবা। এ জায়গায় তো হবে না, ট্যাক্সিতে উঠে পড়ো, অন্য কোথাও গিয়ে নিরিবিলিতে একটু বসি। কোথায়? খুব অবহেলায় জিজ্ঞেস করে হিরণময়। বেশি দূর নয়, কালীঘাটে। কোনো ভয়টয় নেই, চলো দেখবে। ওদিকের দরজা খুলে সেই ভদ্রলোকটি নেমে আসে। ট্যাক্সিটা ঘুরে সামনে এসে হাতজোড় করে বলে, আমি রূপালীর ভগ্নিপতি। হিরণময় তার চোখেও তাকায়। এ লোকটা তেমন আত্মবিশ্বাসী নয়। চোখ সরিয়ে নিল, অস্বস্তি বোধ করছে। ও, হিরণময় বলে। রূপালীর ভগ্নিপতি বলেন, যদি আপত্তি না থাকে তবে আমার বাসায় একটু চলুন না, কালীঘাটে। রাসু তাড়া দিয়ে বলেন, উঠে পড়ো বাবা, কথাবার্তা সব সেখানেই হবে। হিরণময় অনেক কাল ট্যাক্সিতে চড়েনি, চড়তে খুব ইচ্ছে করছিল এখন। রাসু আর সামনের সিটে উঠলেন না, দরজাটা খুলে ধরলেন হিরণময়ের জন্য। হিরণময় উঠলে তিনি পিছনে রূপালীর পাশে গিয়ে বসলেন। দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। ট্যাক্সি চলতেই হিরণময় পিছনের লোকদের কথা ভুলে গেল একেবারে। হু হু করে গাড়িটা যাচ্ছে, বাতাস লাগছে, ইঞ্জিনের গরম ভাব ঢুকছে প্যান্টের তলা দিয়ে। আবছা অতীত থেকে ঝলকে ঝলকে টর্চের আলোর মতো ঝলকানি আসে চোখের সামনে। দেখে চিত্তরঞ্জন লোকোমোটিভের অফিসার অমল দাসের বাড়িতে পুলিশ সার্চ করছে। অমল দাস আর তার বউ তাকে ভরে দিয়েছে গোদরেজের আলমারিতে, চাবি ঘুরিয়ে দিয়েছে। আলমারির ওয়ার্ড্রোবের তাকে গরম জামা কাপড়ের মধ্যে সে হাঁটু মুড়ে হেলান দিয়ে বসা। শ্বাসকষ্ট, গরম, ঘাম, ভারী একটা কোট তার মুখের ওপর থাবা মেরে আছে। যতবার সরাতে চায় আবার ফিরে আসে। বেশি নড়লে শব্দ হবে, ভয়ে নড়ছে না সে। ঘোর অন্ধকার, চাপা বদ্ধ বাতাস আর বাঁকানো শরীর নিয়ে বসে থেকে সে ক্ষীণ শুনতে পায় বাইরে বুটের আওয়াজ ঘুরে বেড়াচ্ছে। একবার একটা লাঠির আওয়াজ ঠং করে বাজলো আলমারির গায়ে। সেই শব্দটা কাঁপিয়ে দিল তাকে। হাতের তেলও ঘামছে, চুলের গোড়া ঘামছে। অসম্ভব ন্যাপথলিনের গন্ধে বিষাক্ত হয়ে যাচ্ছে ফুসফুস। শ্বাস টানতে পারছে না, আকুলি বিকুলি করছে বুক। তারপর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যেতে থাকে চেতনা। মাথা ঢলে পড়ে। অনেকক্ষণ বাদে পুলিশ চলে যাবার পর যখন তাকে বের করা হয় তখন মৃত্যুর খুব বাকি ছিল না। ট্যাক্সিতে যেতে যেতে চারদিকে গমগমে জীবনের বয়ে যাওয়া দেখতে দেখতে সে ওই দৃশ্যটাও দেখতে পেল পরিষ্কার। দেখল রঘুনাথপুরে কমলাক্ষ সেনের বাড়ির একটা অন্ধকার ঘরে সে আর বিজু মাঝরাতে ঘুম ভেঙে মাদুরের ওপর বসে আছে চুপচাপ। পাশের ঘরে কমলাক্ষ আর তার বউ শরীরের প্রেম করছে সশব্দে। ভোর রাতে কমলাক্ষ তার কাজে বেরিয়ে গেলে বিজু অন্ধকারে একটু হাসল। তারপর সিগারেট ফেলে নিঃশব্দে অন্ধকারে উঠে চলে গেল পাশের ঘরে
কমলাক্ষের একা বউয়ের কাছে। হিরণময় কতবার বারণ করেছে, বিজু শুনল না। এক রাতে বিজু ছিল না, আইএফএ শিল্ডের ফাইনাল দেখবে বলে কলকাতা গেছে। হিরণময় বারণ করেছিল, শোনেনি। সেদিন শেষ রাতে কমলাক্ষ চলে গেলে তার বউ সোজা চলে আসে হিরণময়ের কাছে। প্রথমে সেই বাঘিনীর আক্রমণ ঠেকানোর কি প্রচণ্ড চেষ্টা করেছিল সে, কিন্তু সেই নোনা এলাকার বাঘিনীর মতো মহিলা তাকে ছাড়ল কই। সে কি সাংঘাতিক দাপাদাপি, আশ্লেষ, শ্বাসের ঝোড়ো শব্দ। সহমরণের সেই রাত্রিতে চাবুকের মতো একটা সত্য তার মধ্যে গভীর ক্ষতচিহ্ন ফেলে গেল। কবে কখন সে হারিয়ে ফেলেছে তার যৌন শক্তি। আগে তার সন্দেহ হয়েছিল কয়েকবার, নিশ্চিত ছিল না। সেই রাতে যখন নিশ্চিত বোঝা গেল, তখন কমলাক্ষর বাঘিনী বউ তার দুই গালে ঠাস ঠাস চড় মেরেছিল পাগলের মতো। নখে ছিঁড়ে দিয়েছিল গলা আর বুক। বড় জ্বালা করে আজও। সে দেখতে পায় সেই আধো অন্ধকার ঘর, এলোকেশী ন্যাংটো এক ভয়াবহ মেয়ে মানুষ তার লম্বা চুল টেনে ছিঁড়ে দিচ্ছে পটপট করে, চড় মারছে, নখে ছিঁড়ে ফেলছে চামড়া। পিছনে একটু একটু কথার শব্দ হয়। একটা সিগারেট ধরায় হিরণময়। আজকাল হাত কাঁপে। দেশলাইয়ের আগুনটুকুর মধ্যে সিগারেটের ডগাটা কিছুতেই নিতে পারে না। কয়েকবার চেষ্টা করতে হয়। লালায় সিগারেটের গোড়া ভিজে যায়, টানলে চুঁই চুঁই শব্দ ওঠে একটা। রাসু পিছন থেকে বললেন, আগুনের ফুলকি আসছে হে, সিগারেটটা বরং নিভিয়ে ফেলো। হিরণময় গ্রাহ্য করল না। বাইরের ঘরে লম্বা একটা লাল রঙের সোফায় বসে আছে হিরণময়, একা। পাশের ঘরে দরজা বন্ধ করে ওরা সব কথাবার্তা বলছে। হিরণময় ঘরটিকে দেখছিল। সুন্দর করে সাজানো একটা বুককেস কাম আলমারি, তার উপর একটা হাইফাই রেডিও। রেডিওর পাশে ফুলদানি, স্টিক লাইট জ্বলছে। দেয়ালে চিত্রিত সরা, প্লাস্টারে রবীন্দ্রনাথ। মেঝেয় জুট কার্পেট পাতা। একধারে ছোট একটা চৌকির বিছানায় চমৎকার বেড কভার। আলমারির কাচের ভিতর দিয়ে একটা ইলেকট্রিক ইস্ত্রি, টি সেট, স্টিলের বৈদ্যুতিক টিপট দেখা যাচ্ছে। স্টেনলেস স্টিলের একটা জগও আছে। দামি জিনিস সবই সাজিয়ে রেখেছে দেখানোর জন্য। মধ্যবিত্তের যা মানসিকতা আর কি। দেখাতে চায় আমরা তত গরিব নই, কিংবা আমরা বড়লোকদের দলে। একজন বুড়ো মানুষ বাইরে থেকে ঘরের মধ্যে এলেন, সঙ্গে একটা বাচ্চা ছেলে। ছেলেটা একবার হিরণময়কে দেখেই দুই লাফে ভিতরের বারান্দায় চলে গেল। বুড়ো মানুষটি ধীরে ধীরে হেঁটে গিয়ে বিছানায় বসলেন। তারপর শান্ত চোখে চেয়ে রইলেন হিরণময়ের দিকে। হিরণময় তাকালো না আর। বুড়োদের সে বেশি পছন্দ করে না, বড় বেশি কথা বলে এরা। এই বুড়োটা অবশ্য কথা বললেন না। চুপচাপ বসে পকেট থেকে কয়েকটা কাগজের মোড়ক বের করে খুলে খুলে দেখতে লাগলেন। বোধহয় গরম মশলা বা সর্ষে। ভিতরের ঘরের দরজা খুলে আরেকটি মেয়ে মুখ বাড়ালো, বোধহয় রূপালীর দিদি। সে বেশ ঝাঁঝের সঙ্গে বলল, বাবা, আপনি জয়কে নিয়ে একটু সুমনদের বাড়িতে যান তো, ওরা জয়কে ডেকেছে। বুড়ো মানুষটি মুখ তুলে বললেন, তোমার কালো জিরে আর পোস্ত এনেছি, রাখো না কোনো সব, জয়কে নিয়ে একটু ঘুরে আসুন। যাচ্ছি। ছেলেটা গোমড়া মুখে ফিরে এলো। বুড়ো মানুষটি তাকে নিয়ে বেরিয়ে গেলেন। ভিতরের খোলা দরজা দিয়ে রূপালীর স্বর শোনা গেল, আমি ওর সঙ্গে আগে কথা বলিনি। রূপালীর দিদি বলল, না, আগে ওনা বলবেন। বোধহয় কেউ খেয়াল করল যে মাঝখানের দরজাটা ফাঁক হয়ে আছে, তাই আবার চেপে বন্ধ করে দিয়ে গেল। হিরণময় পাখার হাওয়া খাচ্ছিল। বহুকাল এমন বাতাস ঝরে পড়ে না তার উপর। আরামে সে একটু চোখ বুজে থাকে। সকলেই তাকে কিছু বলতে চাইছে, কিন্তু সব কথা কি ঠিকমতো বুঝতে পারবে সে? অবশেষে দরজা খুলে রূপালীর জামাইবাবু বংশী, রাসু আর দীপালি ঢুকল ঘরে। দীপালির হাতে চায়ের কাপ আর মিষ্টির প্লেট। সেন্টার টেবিলে রেখে মৃদু স্বরে বলল, এটুকু খান ভাই। হিরণময় তাকায়। দীপালিকে সে কখনো দেখে থাকবে আগে? দেখেছেই, মুখটা চেনা। হিরণময় আপত্তি করল না। বিনা কথায় চায়ে গোটা কয় চুমুক দিল। একটা সন্দেশ খাওয়ার চেষ্টা করল, ভালো লাগলো না, সবটাই ফেলে রাখল। রাসু আর বংশী গোটা ব্যাপারটা দেখছে। হিরণময় সিগারেট ধরাতেই রাসু নড়ে উঠে বলেন, বুঝলে বাবা, আমরা ছেলেবেলায় বয়স্কদের সম্মান দিতাম, বিড়ি সিগারেট বড় একটা খেতাম না সামনে। হিরণময় রাসুর দিকে সোজা তাকিয়ে বলল, কিছু বলতে চান? রাসু বড় একটা শ্বাস ফেলে বলেন, সিগারেটটা বরং খেয়ে নাও, বলছি। দীপালি বংশীকে কি একটা ইশারা করল, টের পেল হিরণময়। বংশী বলল, রাসু কাকা, আপনি বরং ও ঘরে যান, আমি ইন্ট্রোডাকশনটা সেরে নিই। এ ওকে ঠেলছে দেখে হাসি পেল হিরণময়ের। ওরা কিছু বলবে, কিছু বলতে চাইছে। নিজের অ্যান্টেনা ঠিক করে নিতে থাকে হিরণময় ব্যাটারি চালু করে।
ট্রানজিস্টার মেরামত করতে থাকে। সে কাউকে চটায় না ফালতু। সিগারেটে কয়েক টান দিয়েই সে সাদা সুন্দর অ্যাস্ট্রের মধ্যে গুঁজে দিয়ে রাসুর দিকে চেয়ে বলে, এবার বলুন। রাসু খুশি হলেন কিনা বোঝা গেল না। পানের ছিবড়ে রুদ্ধ গলা সাফ করে নিয়ে বললেন, কথাটা হচ্ছে তুমি এখন কি চাও? বড় মুশকিল হলো হিরণময়ের। কি চায় সে? ভাবতে থাকে। রাসু নিজেই বলেন, শোনো হিরণময়, আমি 40 বছর ধরে রাজনীতি করছি। হাড় পেকে গেছে। আমার সঙ্গে চালাকি করো না। আমার এলাকায় আমি বিস্তর নকশালকে ঢিট করেছি। আরও বলতো লোকটা। দীপালির ইশারা পেয়ে বংশী তাড়াতাড়ি মাঝখানে বলে ওঠে, না না, হাসনেস নয় রাসু কাকা, মিউচুয়াল। রাসু একবার গনগনে চোখে হিরণময়ের দিকে চাইলেন। হিরণময় ঠান্ডা খুনির চোখে তাকানোটা ফিরিয়ে নিল। বংশী খুব অমায়িকভাবে বলে, ব্যাপারটা হচ্ছে কি, রূপালী এখন বড় হয়েছে, নিজস্ব মতামত তৈরি হয়েছে, বুঝছেন তো? ফু, কী সব বলছে এরা! হিরণময় তো বুঝতেই পারছে না। নিজস্ব মতামত কারই বা তৈরি হয়নি। বংশী চেয়ারটা আর একটু কাছে টেনে আনে। দীপালি গিয়ে জানলা আর দরজার কপাট ভেজিয়ে রেখে আসে। নিচু স্বরে বংশী বলে, আপনার কাছে আমাদের একটা আপিল আছে হিরণময়বাবু। যা হয়ে গেছে সেটা ভুলে যান। কি হয়েছিল? হিরণময় সরল প্রশ্ন করে। ওই যে দ্যাট অ্যাফেয়ার, রূপালীর সঙ্গে আপনি যে একটা রেজিস্ট্রি করে রেখেছিলেন। দীপালি আচমকা বলে ওঠে, রূপালী তখন মাইনর ছিল, আমাদের কাছে প্রমাণ আছে। হিরণময়ের দাড়ির নিচে গাল চুলকোয়, খুব হাসিও পাচ্ছে। রূপালী? ও হ্যাঁ, রূপালী। বংশী আরও কাছে সরে আসে, খুব নিবিড় গলায় বলে, ম্যারেজটা ইললিগাল ছিল, কিন্তু সেটা বড় কথা নয়। বিটুইন ফ্রেন্ডস আপনাকে বলছি, রূপালীকে ক্ষমা করে দিন, ওটা আর ঘাঁটাবেন না। ক্ষমা? হায় হায়! হিরণময় সত্যি একটু হেসে ফেলে একবার। রাসু গমগমে গলায় বলে ওঠেন, সোজা রাস্তায় না হলে আমাদের বাঁকা রাস্তাও আছে। বংশী বিরক্ত হয়ে বলে, আহ রাসু কাকা, উনি তো কোনো আপত্তি করছেন না। আপত্তি করেও লাভ নেই, রাসু কঠিন স্বরে বলেন। হিরণময়ের বেয়াদপিতে তিনি অসম্ভব চটে গেছেন বুঝে বংশী বলল, ওকে যা হোক কিছু বলতে দিন রাসু কাকা। হিরণময় দুটো কাঁধ তুলে অসহায়ভাবে ছেড়ে দিল। আস্তে করে বলল, সে কাগজটা আমার কাছে নেই, কোথায় হারিয়ে গেছে। এবার রাসু ঠান্ডা গলাতেই বললেন, কাগজটা হারানো বড় কথা নয়, সেটা হারালেও ডুপ্লিকেট পাওয়া যায়। ওসব চালাকির কথা বলো না বাবা, তুমি ছেলে মানুষ নও। রাসু রাজনীতি করা লোক, সহজে রাগেন না, মাথাটা সবসময় ঠান্ডা, সর্বদা হাসিমুখ। কিন্তু আজ কি হলো, রূপালীর সামনেই ছোকরাটা তাকে অগ্রাহ্য করে সিগারেট ধরালো দেখে ট্যাক্সিতেই তিনি চটে গেলেন। এই চটাচটির মানেই হয় না। রোজ হাজার হাজার বাচ্চা ছেলেকে সিগারেট ফুঁকতে দেখছেন রাসু, তারপর ছোকরাকে সিগারেট নেভাতে বললে নেভালো না। রূপালীর মতো সুন্দরী মেয়ের সামনে বড় অপমান হলেন রাসু। সেই থেকে মাথাটা বিগড়ে আছে। অবশ্য ব্লাড প্রেশারটাও মাথা চাড়া দিয়ে থাকতে পারে। কালই একবার ডাক্তারের কাছে যাবেন, বয়সটা ভালো নয়। হিরণময় সামনে এক শূন্যতার দিকে চেয়ে রইল, কথা বলল না। বংশী তার হাঁটু ছুঁয়ে বলল, আমরা ও ব্যাপারটা ভুলে যেতে চাইছি, মামলা মোকদ্দমা আমরা কিছুই করব না। রাসু একটু হেসে হিরণময়কে বললেন, মামলা করলে অবশ্য তোমারই জেল হয় বাবা, নাবালিকা ফুসলানোর দায়ে। এ সবই অন্য ধরনের কথা। যখন দিনগুলো ভরা থাকতো বারুদের গন্ধে, পথে পথে ছড়িয়ে থাকতো রক্তের ছোপ, তখন ছিল তাড়া খেয়ে ফেরা, তাড়া করে যাওয়া। সেই সব দিনে রূপালী তার কাছে ছিল রক্ত মাংসের জীবিত মানুষ। কবে কেটে গেছে দিন! আজ এই গঠনমূলক সময়ে রূপালীকে তার অতীতের এক আবছা ফটোগ্রাফ ছাড়া আর কিছু মনে হয় না তো। এরা এত ভয় পাচ্ছে কেন? অত উদ্বেগের কি আছে এদের? সে তো রূপালীর দিকে ফিরেও তাকায়নি। বংশী বলল, না না, মামলা মোকদ্দমার কথাই ওঠে না। কবেকার এক ছেলে মানুষই কাণ্ড, তার জন্য খামোকা পাবলিসিটি দিয়ে লাভ কি? খবরের কাগজওয়ালারা ওত পেতে থাকে, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। রাসু ধমক দিয়ে বললেন, মেটাবে কি করে? ও ছোকরার কাছে যতক্ষণ কাগজখানা আছে ততক্ষণ কি আপোষে মেটে? বংশী উদ্বিগ্ন হয়ে বললে, তাহলে? রাসু হিরণময়ের দিকে চেয়ে বলেন, আমিও আপোষই চাইছি, তবে ব্যাপারটা তুমি পরিষ্কার করে বুঝে নাও বাবা। যদি কোর্টে যাও তো নাবালিকা হরণের মোকদ্দমায় তুমিই ফেঁসে যাবে। তাছাড়া তুমি অ্যাবসকন্ডার, তোমার বিরুদ্ধে খুনের কেস আছে, জানো বোধ হয়। আরও এক কথা, আমি রাসমোহন দেব, এ নামটা আর ভুলে যেও না। আমার বয়স হয়েছে, কিন্তু এখনও এক ডাকে হাজার ছেলে জড়ো করতে পারি। যদি গোলমাল করো তবে খুব মুশকিলে পড়ে যাবে।
চারদিকে তোমার কোনো পথ খোলা নেই। কপাটের আড়ালে ও ঘরে দাঁড়িয়ে রূপালী কেঁপে ওঠে। সে সবই শুনতে পাচ্ছে। ওরা ওসব কি বলছে হিরণময়কে? এ তো বোকাও জানে যে হিরণময় আইনের জোরে কিছুই করতে পারে না, কিন্তু তবু এখনও অনেক কিছু পারে হিরণময়। মেজবাড়ির সেই দুঃস্বপ্নের মতো সব গোপন ঘটনা বলে দিতে পারে, জানাতে পারে অলোককে। রূপালী সারাটা জীবন ধরে অশান্তির রন্ধ্রপথ পারে খুলে দিতে। অবিশ্বাস, সন্দেহ আর গোপন ঘৃণার জন্ম দিতে পারে তার ভাবী স্বামীর মনে। চিরকাল তবে জর্জরিত হবে রূপালী। কখনো কেউ আপন করে নেবে না তাকে, নিজের বলে নেবে না। পর্দা সরিয়ে রূপালী দরজায় দাঁড়িয়ে বলে, জামাইবাবু, আমি ওর সঙ্গে একা একটু কথা বলবো, প্লিজ। বংশী শশব্যস্তে উঠে দাঁড়ায়। রাসু ধীরে সুস্থে উঠে খুব আত্মপ্রত্যয়ের হাসি হেসে বলেন, যা বলার বলো, তবে আমি ফাইনাল বলে দিয়েছি, তোমার ভয় নেই। দীপালি একটু ইতস্তত করে বলে, আমি থাকবো রূপু? রূপালী আকুল গলায় বলে, না না, তোমরা যাও, আমি একটু একা কথা বলবো। নাটকের দৃশ্য শেষে যেমন কুশীলবরা উইংসের ভেতরে চলে যায়, তেমনিভাবে তিনজন ও ঘরে গেল। দরজা বন্ধ হলো। ছিটকিনির সাবধানী শব্দ উঠল একটু। ছিটকিনিটা প্রথমে আটকে দিয়েও কে যেন আবার সতর্কতা বশে তা খুলে রাখল। সাবধান হলো, কারণ হিরণময় তো লোক ভালো নয়। হিরণময় অ্যাস্ট্রা থেকে পোড়া সিগারেটটা তুলে নিয়ে ধরায়। রূপালী চৌকির ওপর বড় দীনভাবে বসে আছে, নত মুখে কাঁদছে। কোনো মানে হয় না এর, হিরণময় ভাবল। অনেকটা সময় নিয়ে রূপালী তার বড় বড় চোখ তুলে তাকায়, ক্ষীণ স্বরে বলে, আমি বড় অস্থির। হিরণময় জবাব দেয় না। শোনো হিরণময়, আমাকে বরং মেরে ফেলো, কিন্তু ওরকম চুপ করে থেকো না। এরকম ভয়ঙ্কর তো তুমি আগে কখনো ছিলে না। একটা গুলির শব্দ হলো না? হিরণময় কান খাড়া করে শোনে। না, ভুল। সেই আবছা অতীত থেকে টর্চের আলো জ্বালে কে? সে দেখে দোতলার গরাদহীন জানালা দিয়ে পরপর তারা চারজন লাফ দিল। সব শেষে ছিল অয়ন। হিরণময় মাটিতে পড়ে দৌড়তে দৌড়তে দেখল, সবাই যেমন মাটিতে পড়েছে, অয়ন সেভাবে পড়ল না। অয়ন পড়ল লাট খেয়ে, ঘুরতে ঘুরতে। মাথাটা প্রথমে। ওপরের জানালা দিয়ে পরপর গুলির ঝলকানি আর শব্দ হতে থাকে। রূপালী চেয়ে আছে। হিরণময় মনঃসংযোগের চেষ্টা করে। অ্যান্টেনা ওপরে তোলে, ব্যাটারিতে চাপড় মারে। এরা কিছু বলতে চায় তাকে, তার সবই শোনা উচিত। কেন চুপ করে আছো? তুমি কি চাও, বলবে না? হিরণময় রূপালীর দিকে তাকায়। স্কুলের সেই অকালে পাকা ছেলে টলানি রূপালী এ তো নয়। কত ভরভরাট, কত মহিমময়ী, গম্ভীর চোখের তারা। একে তো সে চেনেও না, কোনো সম্পর্ক ছিল না এর সঙ্গে কোনো দিন। কবে কেটে গেছে সেই সব দিন। হিরণময় মাথা নেড়ে বলে, ছায়া দেখে ভয় পাও কেন? আমি ফিরে আসব না। তার মানে? এখন সবই খুব গঠনমূলক হয়ে গেছে রূপালী। যেমন সমাজ, তেমনি তুমিও। সব জায়গায় রাস্তা চওড়া হচ্ছে, নতুন নতুন দোকান বাজার খুলছে, বিজ্ঞাপন দেখি দেশ দ্রুত এগিয়ে চলেছে। তোমারও তাই রূপালী। আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক হয়ে গেছো তুমি। কত পড়াশোনা করেছো, কত ব্যক্তিত্ব এসে গেছে। ঠাট্টা করছো? হিরণময় মাথা নেড়ে বলে, না, তোমাকে বলছি, আমি এ যুগের কেউ নই। আমার বড় আলুনি লাগে, বড্ড বিস্বাদ। ভয় পেও না, আমি আর কেউ নই। রূপালী মুখ নত করল। হিরণময় শান্ত স্বরে বলে, তোমার আত্মীয়রা অত কথা বলে কেন বলো তো? অত কথা একসঙ্গে শুনলে আমি বুঝতে পারি না। তুমি আমার কাছে কিছু চাও না? রূপালী হঠাৎ জিজ্ঞেস করে। হিরণময় উঠে দাঁড়িয়েও একটু থামে, তারপর ঘাড় কাত করে রূপালীকে দেখে একটু হাসে। আস্তে বলে, কয়েকটা টাকা দেবে? দেব, দাঁড়াও, বলে উদ্ভাসিত মুখে রূপালী উঠে ছুটে যায় ভিতরের ঘরে। রাসু, বংশী আর দীপালি আবার নাটকে লোকের মতো ঘরে এসে দাঁড়ায়। রাসু গমগমে স্বরে বলেন, এটা ব্ল্যাকমেল নয় তো? ব্ল্যাকমেল শব্দটা অনেকক্ষণ বাদে ধরতে পারে হিরণময়। খুব অসহায় লাগে তার। রূপালী ছুটে আসে প্রজাপতির মতো। হিরণময়ের দুটো হাত তুলে নেয় হাতে। অনেকগুলো 10 টাকার নোট কোথা থেকে খামচে এনেছে। হাতের মধ্যে কড়মড় শব্দে গুঁজে দিয়ে বলে, হিরণময়, রাসু কাকার কথা কিছু মনে করো না। আমি তো জানি তুমি কত ভালো ছিলে।
এখনো কত ভালো তুমি, টাকাটা নাও লক্ষ্মীটি, আমি দিচ্ছি, তুমি নাও। হিরণময় হাসে, টাকাগুলো মুঠো করে প্যান্টের পকেটে ঢুকিয়ে বলে, নিলাম, মনে করলে কি আমার চলে? 14। ভোর রাতের দিকে তার দুঃস্বপ্নে ভরা অস্বস্তিকর ঘুম ঘুমোচ্ছিল হিরণময়। অজস্র মশা পিনপিন করে উড়ে আসে, শুষে খায় তাকে। ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে সে। 5 ফুট 11 ইঞ্চি শরীর দুমড়ে রেখেও এখানে সেখানে ধাক্কা খায়, কখনো দেওয়ালে, কখনো মেশিনের কানায়। স্বপ্নের মধ্যেও সে বারবার গঠনমূলক শব্দটা শুনতে পায়। ভয়ে আঁতকে ওঠে সে, উঠে বসে, সিগারেটের জন্য হাত বাড়ায়। তখনই হঠাৎ নির্ভুলভাবে বুঝতে পারে ঘুমের মধ্যে সে যে শব্দটা শুনেছে তা মোটেই গঠনমূলক নয়, তবে অনেকটা ওরকমই। সে শুনতে পেয়েছে পুলিশের বুটের শব্দ উঠছে, গঠনমূলক, গঠনমূলক। হ্যাঁ, অবিকল ওই রকম শব্দ। যখন হিল ফেলছে তখন শব্দ হচ্ছে গঠন, যখন তুলছে তখন শব্দ হচ্ছে মূলক। একটা রুলের ছোট্ট ঘা পড়ল দরজায়। হিরণময় এক লাফে নেমে দরজাটা খুলে দিয়েই অত্যন্ত অভিমানের সঙ্গে বলে ওঠে, আপনারা এত দেরি করলেন কেন বলুন তো? দেরি? সাব ইন্সপেক্টর মুখে টর্চ ফেলে দেখে অবাক হয়ে বলেন। হিরণময় হাঁপ ধরা স্বরে বলে, দেরি করবেন না, আমাকে শিগগির গঠনমূলকের হাত থেকে বাঁচান, দোহাই। বলে হিরণময় লোকটার হাত আঁকড়ে ধরে। সাব ইন্সপেক্টর হাতটা ছাড়িয়ে নিয়ে বলেন, হচ্ছে হচ্ছে, অত ব্যস্ত হওয়ার কি আছে বলুন তো? হিরণময় কি করে বোঝাবে এতদিন সে কি আকুলভাবে পুলিশের অপেক্ষায় ছিল? সেটা অবশ্য সেও আগে বুঝতে পারেনি, এই মাত্র বুঝল। অতি দ্রুত সে গিয়ে পুলিশের জিপে উঠে পড়ল। সাব ইন্সপেক্টর খুবই বিরক্ত হলেন তার ব্যবহারে। একবার বললেনও, এমন দেখিনি।